অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লম্পটের মতন আচরণ করেছে, লম্পট করেছে, পুলিশের ক্ষমতায় সে যেভাবে বাহাদুরি করেছে, আজকে মানুষ তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। মমতা ব্যানার্জিকেও দিয়েছে, তার ভাইপুকেও দিয়েছে। তারা এখন আর মানুষের কাছে মুখ দেখাতে পারবে না, ঘর থেকে আর বেড়াচ্ছে না। কিন্তু হুমায়ুন কবির তখনও ময়দানে ছিল, এখনো ময়দানে আছে, ভবিষ্যতেও ময়দানে থাকবে। আমার ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবি, এদের বিরুদ্ধে দুষ্কৃতীরা সব এঁদুরের গর্তে ঢুকে যাবে, আর যে ঢুকবে না তাকে আমি ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আপনার আপনি দুষ্কৃতীরা এঁদুরের গর্তে ঢুকবে, যদি ঢুকে যায় ভালো, না ঢুকলে হুমায়ুন কবির জানে এদেরকে কি করে এঁদুরের গর্তে। বাবরি মসজিদের কাজ তো চলছে, 15 তারিখ থেকে আরো বেশি। 15 তারিখে আমি রিজাইন দিয়ে আসার পর 16 তারিখ বা 17 তারিখ থেকে পুরো দমে আমি ওখানে থেকে বাবরি মসজিদের কাজের গতি আরো শ্রীনগর বিধানসভা এবং নওগাঁর কিছু বিধানসভার নেতৃত্বকে নিয়ে আমরা একটা বিজয় উৎসব করলাম। বিজয় সম্মেলন মাইকটা দে। কর্মসূচি একটাই কারণে যে আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে এই 4 তারিখের রেজাল্টের পরে আমরা অনেক জায়গায় মিছিল করেছি, বিজয় উৎসব পালন করেছি। কেবল সংগঠিতভাবে রেজিনগর বিধানসভার মানুষদের নিয়ে একটা বিজয় উৎসব আমরা করলাম। আমাদের মূল লক্ষ্য আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তার সঙ্গে রেজিনগরের উপনির্বাচন হতে যাচ্ছে। কারণ আমি 2টো সিটে জিতেছি, রেজিনগর থেকে রিজাইন দেবো 15 মে শুক্রবার। তার ঠিক 6 মাসের মধ্যে বাই ইলেকশন হওয়ার কথা। তারা ক্রিমিনাল কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না, কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। तो हटना ही था, समय पूरा हो गया ना, उनको समझ नहीं आ रहा है। स्टॉपेज पार हो गया फिर भी सीट नहीं छोड़ रही थी, तो क्या करना, कंडक्टर को हाथ लगाना पड़ेगा। अखिलेश यादव ने कल ममता बनर्जी से मीट किया, उन्होंने कहा कि आप हारी नहीं है जीती हैं, क्या कहेंगे? दीदी को भ्रम में है, दीदी में लोग आके हवा दे के जा रहे, समझ नहीं पा रही है। जब जमीन पर गिरेगी ना, इतना चोट लगेगा वो जिंदगी भर नहीं मिटेगा। और कल अधिकारी और आपके कई नेता और विधायक कल बारासात गए, वहाँ पर जो भी घटना हुआ है बहुत ही दुखजनक, नहीं होना चाहिए और बंद होना चाहिए। जब तक सरकार नया नहीं आता है, कुछ लोग अपना तेवर दिखा रहे हैं, ममता बनर्जी उनकी भतीजा लोग उकसा रहे हैं कि इस प्रकार हिंसा हो, लेकिन ये सब हमेशा के लिए बंद हो जाएगा। आज अमित शाह और मोदी आ रहे हैं, कई नेतृत्व आ रहे हैं, बस वो पार्टी का फॉर्मेलिटी है, नेता का चयन होगा, कल शपथ हो जाएगा। ভারতবর্ষের 21টি অঙ্গরাজ্যে বিজেপি আছে। কাল বাংলাতে আনুষ্ঠানিকভাবে বিজেপি শপথ নিতে চলেছে। মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সাসপেন্স বজায় রাখা হয়েছে। আমি তাও ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি যদি কোনো দপ্তর পান, কোন দপ্তরটা পেলে আপনার মনে হয় আপনি খুব ভালো কাজ করতে পারবেন মানুষের? দেখুন, সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে, প্রত্যেকটি দপ্তরই গুরুত্বপূর্ণ আছে, আর এটা পুরোপুরি আমাদের পার্টির নেতৃত্বের হাতে আছে কাকে কি দপ্তর দেওয়া হয়। আমরা পার্টির কর্মী কার্যকর্তা, আমাদেরকে ইলেকশন লড়তে বলা হয়েছে, লড়েছি, জিতেছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেটা পালন করে এই মিশনকে সাকসেস করবে। আপনাদের নতুন মন্ত্রিসভাতে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে হবে? আপনাদের তো কোনো সংখ্যালঘু বিধায়ক নেই। সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। দপ্তরটা গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না, হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে না। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেবো। আমার প্রশ্নটা তাহলে কি ওই দপ্তরটাকে আর থাকছে? জানি না, সেটা সরকার হোক, ডিসিশন নেবে। কিন্তু সংখ্যালঘু উন্নয়ন যদি বাই চান্স দপ্তরটা চালু রাখতে হয়,
তো সংখ্যালঘু মুখ দিয়ে মন্ত্রী করে। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার হওয়ার পরে ডিসিশন হবে। ভারতবর্ষে এত বিরাট সংখ্যায় ট্রাইবেল আছেন, 10 কোটির বেশি, তাদের কথা কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রী আর অটলজি এসে প্রথম ট্রাইবেল একজন ক্যাবিনেট মিনিস্টার তৈরি করেন এবং এখনও সেটা চলছে। যারা বাংলা জঙ্গলে সব পিছিয়ে আছে, যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা আমরা ভেবেছি, বাকিদের কথাও ভাববো, কেউ আলাদা হবে না। দিকে দিকে বিজেপি কর্মী মার খাচ্ছেন, গুলিবিদ্ধ হচ্ছেন, মৃত্যু হচ্ছে। সবাই বলছেন যে ধৈর্য ধরুন, 9 তারিখের পর দেখাবো কি হবে, কি হতে চলেছে 9 তারিখ। পুরনো সরকারের পুরনো কালচার চলছে, পুলিশের এখনও পুরো ঘুম ভাঙেনি, চুড়ি এখনও খুলে ফেলতে পারেনি পুলিশ, সেগুলো খুলতে হবে, তো তারপরে বোঝা যাবে। আসল সরকার শপথ নিলে তখন এর পরিবর্তন হবে। যারা এই ফাঁকের সুবিধা নিচ্ছেন তাদেরকে অনেক অসুবিধায় পড়তে হবে। কি হবে এক্স্যাক্টলি 9 তারিখ দেখতে পাবেন 9 তারিখের পরে। মমতার মন্ত্রিসভা ভাঙলেন রাজ্যপাল। তো ভাঙারই ছিল, পুরনো না ভাঙলে নতুন গড়বে কী করে। উনি ভাবছেন ওপরে ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ওনার ভাঙতে সময় লাগবে 1-2 দিন। হাওয়া দিয়ে যাচ্ছে অনেকে, উনি এখন হাওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন তখন বুঝতে পারবেন পরিস্থিতিটা। শেষ প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেই মমতা বাড়িতে বসা, আর ওদিকে তার মন্ত্রিসভাটি বরখাস্ত হয়ে গেল রাজ্যপাল দ্বারা। না, উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। ধন্যবাদ। সংখ্যালঘু বিধায়ক সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। দপ্তরটা তুলে গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। তার মানে দপ্তরটা ওরা আমাদের ভোটও দেয় না। राज्यपाल ने नोटिस किया जिससे मुख्यमंत्री ममता बनर्जी को हटाया गया पद से। तो हटना ही था, समय पूरा हो गया ना, उनको समझ नहीं आ रहा है। स्टॉपेज पार हो गया, फिर भी सीट नहीं छोड़ रही थी। জাস্ট এটা রাজনৈতিক হিংসা চরিতার্থ। যে ভবানীপুরে আমি হারলাম, যে মানুষটা বলেছে আমি মুখ, সবাই মুখোশ, তার মুখোশ এমনভাবে খুলে পড়েছে। একবার হারলো নন্দীগ্রামে নিজের থেকে যেচে পড়ে গিয়ে, দ্বিতীয়বার হারলো তার নিজের ঘরে। এইটাকে সহ্য করতে পারছে না, এটা সহ্য করতে পারছে না। আপনি আমায় বলুন, আপনার টিভি চ্যানেলে কিছু সংবাদ পরিবেশন হচ্ছে, কিছু মানুষের ভালো লাগছে, তাই বলে যদি আপনার ফটোগ্রাফারকে মেরে দেয়, আপনার রিপোর্টারকে মেরে দেয়, তার মানে লক্ষ্যটা হচ্ছে সংবাদ মাধ্যম। ঠিক শুভেন্দু বাবুর সেক্রেটারি, যাকে আপনি জীবনে দেখেছেন চোখে, তারা আপনারা জীবনে চোখে দেখেননি তাকে। আমরা যারা একটু বেশি পলিটিক্সে ঘনিষ্ঠ তারা ছাড়া সাধারণ মানুষ তাকে চোখেও দেখেনি। অন্তরালে যে বসে কাজ করত, সব সেক্রেটারিরাই করে, অভিষেকেরও একজন আছে, হ্যাঁ, খুব ঘনিষ্ঠ, আর মমতা ব্যানার্জির কয়েকশো, তাদেরও আপনারা সামনে দেখেন না। মুশকিল হচ্ছে সেই মানুষটাকে মারার অর্থ কি? যে তোর ডান হাতটা কেটে দিলাম, আমি যাচ্ছি তো কি হচ্ছে, হ্যাঁ, যাবার সময়ও আমি দাগ কেটে গেলাম। এই যে 15 বছর ধরে শয়ে শয়ে কর্মী খুন করার পরেও এদের রক্তের পিপাসা মেটেনি। চন্দ্রকে আমি খুব ভালো চিনতাম, আমাদের কোনো ভাবনা নেই। ভাবনাটা এটাই যে ডান হাতটা কেটে দেওয়া হলো। কাটলো কারা? এই শুনুন, এটা তো আর পাড়ার গুন্ডা মারবে না শুভেন্দুর সেক্রেটারিকে। শুভেন্দুর সেক্রেটারিকে তো আর পাড়ার মস্তান মারবে না, পাড়ার তোলাবাজ মারবে না, পাড়ার ইস্যুতে তো কারোর সঙ্গে সমস্যা নেই। ওকে খুন করা হলো শুভেন্দুর সেক্রেটারি হিসেবে, আর শুভেন্দুর সেক্রেটারিকে কোনো পাড়ার নেতার ক্ষমতা হবে না তাকে গিয়ে মারে। এটা একদম ক্যামাক স্ট্রিট কালীঘাটের শেষ হয়তো নিশানা, এটা হয়তো চলে যাবার আগে শেষ নিশানা করে গেল। হ্যাঁ, এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রত্যেকটা অপরাধীকে চরম দণ্ড দিতে হবে। এমনটা তো নয় যে আমরা হতভম্ব শুধু। ওরা কেন হতভম্ব হলো না? ওরা টুইটটা কি লিখে আগে থেকে রেডি করে রেখেছিল, শিডিউলে দিয়ে রেখেছিল? ঠিক এই সময় ঘটনা ঘটার পরে টুইটটা বাজারে ছেড়ে দেওয়া হবে? মানুষ সেটাও জানতে চাইবে। এত তাড়াতাড়ি রিয়াকশন দেখুন, রাজ্য পুলিশ করবে, সিবিআই করবে, কে করবে পরের কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি আমরা রাজ্য পুলিশকে দিয়ে কেসের রুটে পৌঁছতে পারি, আমাদের সিবিআই এর দরকার কি আছে? আমাদের কোনো সিবিআই এর দরকার নেই। এতদিন সিবিআই এই কারণে চাইতাম, কারণ রাজ্য পুলিশকে তদন্ত করতে দেওয়া হতো না। রাজ্য পুলিশ নির্ভীকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারতো না। দময়ন্তী সেন একটা
তদন্ত করেছিলেন।